আচ্ছা, গার্মেন্টস প্রোডাকশনে সবচেয়ে কমন কিন্তু একই সাথে সবচেয়ে খরচী একটা ডিফেক্ট কি জানেন? স্কেপ স্টিচ। প্রায় সব ফ্যাক্টরি এটা নিয়ে নাজেহাল। সমস্যাটা হলো সবাই এটাকে কোনো মতে ঠিক করে কাজ চালিয়ে নেয়, কিন্তু গোড়া থেকে সমাধান করে না। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই জোড়াতালির সমাধান থেকে বেরিয়ে এসে একটা পার্মানেন্ট সিস্টেম বানানো যায়, যেটা এই স্কিপ স্টিচ সমস্যাকে একেবারে জড় থেকে উপড়ে ফেলবে। ভাবুন তো একবার, একটা ছোট্ট, প্রায় চোখেই পড়ে না এমন একটা সেলাই, সেটা কি আড়ালে আড়ালে একটা ব্র্যান্ডের আর ব্যবসার ক্ষতি করতে পারে? প্রশ্নটা শুনতে সাধারণ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ ভাবনার। কারণ এই ছোট্ট একটা ভুলের ধাক্কাটা কিন্তু অনেক বড়। তো চলুন, সবার আগে এই যে বারবার ফিরে আসা সেলাইয়ের ডিফেক্টটা, এটাকে একটু ভালো করে বুঝি। আমরা স্কিপ স্টিচকে শুধু একটা সেলাইয়ের ভুল হিসেবে দেখব না, বরং এটাকে একটা পারসিস্টেন্ট প্রবলেম হিসেবে দেখব। মানে এমন একটা সমস্যা যেটা বারবার ফিরে আসে, আর এর পেছনে কিন্তু অনেক গভীর কারণ লুকিয়ে থাকে। আচ্ছা, এই যে আমরা স্কিপ স্টিচ বলছি, এটা আসলে কি? একদম সহজ কথায়, সেলাই করার সময় যখন মেশিন পরপর কয়েকটা ফোঁড় না দিয়ে একটা বা দুটো ফোঁড় মিস করে যায়, মানে বাদ দিয়ে যায়, তখন সেলাইয়ের লাইনে একটা গ্যাপ বা ফাঁকা জায়গা তৈরি হয়। এটাই হলো স্কিপ স্টিচ। দেখতে হয়তো খুব সামান্য মনে হয়, কিন্তু এর এফেক্ট কিন্তু মোটেও সামান্য না। জাস্ট এই একটা ছোট ভুলের জন্য কি হতে পারে ভাবা যায়। প্রথমত, সেলাইগুলো একদম দুর্বল হয়ে পড়ে। হালকা টান লাগলে ছিঁড়ে যাওয়ার রিস্ক থাকে। ওয়াশ করার পর দেখা যায় সেলাই খুলে যাচ্ছে। এরপর শুরু হয় বায়ারদের কমপ্লেন। আর সবচেয়ে খারাপ যেটা হতে পারে, সেটা হলো পুরো একটা প্রোডাকশন ব্যাচ রিজেক্ট হয়ে যাওয়া। সব মিলিয়ে একটা প্রোডাক্টের উপর যে ভরসা, সেটাই নষ্ট হয়ে যায়। তার মানে পরিষ্কার কথা হলো, এটা কোনো মামুলি ভুল না, এটা একটা ক্রিটিক্যাল ডিফেক্ট। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অপশনই নেই, কারণ এর জন্য রিওয়ার্ক করতে গিয়ে প্রোডাকশন কস্ট বাড়ে, শিপমেন্ট ডিলে হয়, আর দিনের শেষে একটা ব্র্যান্ডের যে রেপুটেশন, সেটাই মাটিতে মিশে যায়। ওকে, তো এখন আমরা সমস্যার একেবারে গভীরে যাব, মূল কারণটা খুঁজে বের করব। মানে এখন আর শুধু উপরে উপরে লক্ষণগুলো সারানোর চেষ্টা না, আমরা রুট কজ অ্যানালাইসিস বা আরসি এর সাহায্য নেব। খুঁজে বের করার চেষ্টা করব ঠিক কী কারণে এই সমস্যাটা বারবার ফিরে আসছে। স্কিপ স্টিচের কারণটা খুঁজে বের করতে গেলে সাধারণত 4টা দিকে নজর দিতে হয়। এটাকে ইন্ডাস্ট্রিতে বলা হয় 4M: মেশিন, ম্যাটেরিয়াল, ম্যান আর মেথড। চলুন একটা একটা করে দেখি। প্রথমে আসি মেশিনের কথায়। ধরুন, নিডলের সাইজটা ঠিক নেই, অথবা নিডলটা ড্যামেজ হয়ে গেছে, একটু ভোঁতা বা বেঁকে গেছে, কিংবা মেশিনের হুক টাইমিং সামান্য এদিক ওদিক হয়ে আছে। ব্যাস, স্কিপ স্টিচ হবেই। এরপর হলো ম্যাটেরিয়াল। সুতার কোয়ালিটি যদি খারাপ হয় বা কাপড়ের সাথে সুতার মোটা বা চিকন হওয়ার ব্যাপারটা না মেলে, তাহলেই সমস্যা। আবার কিছু কিছু ফ্যাব্রিক আছে যেগুলো এমনিতেই বেশ ট্রিকি, সেগুলো তো স্কিপ স্টিচ বেশি হয়। তৃতীয় ফ্যাক্টরটা হলো ম্যান বা অপারেটর। অপারেটরের হ্যান্ডলিংয়ে যদি ভুল থাকে, ট্রেনিংয়ের অভাব থাকে, বা তিনি যদি ভুল স্পিডে মেশিন চালান, তাহলেও কিন্তু স্কিপ স্টিচ হতে পারে। আর সব শেষে হলো মেথড, মানে কাজটা করার পদ্ধতি। যেমন মেশিনের টেনশন সেটিংটা যদি ভুল থাকে, বা প্রতি ইঞ্চিতে কয়টা সেলাই হবে এসপিআই, সেটা যদি ঠিকমতো সেট করা না হয়, তাহলেই বিপদ। মানে কারণটা এই 4টার মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে। তো এই যে কারণ খোঁজার কথা বললাম, সেটার জন্য একটা দারুণ সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল টেকনিক আছে। নাম হলো 5Y ইনভেস্টিগেশন। মানে যে কোনো সমস্যাকে 5বার কেন দিয়ে প্রশ্ন করা। এটা একটা প্র্যাকটিক্যাল টেকনিক, যেটা দিয়ে সমস্যার একেবারে মূলে পৌঁছানো যায়। ব্যাপারটা কিভাবে কাজ করে তার একটা দারুণ উদাহরণ দেখি চলুন। ধরুন, একটা স্কেপ স্টিচ পাওয়া গেল। প্রশ্ন নম্বর 1, কেন? উত্তর, কারণ নিডলটা থ্রেডটা ঠিকমতো ধরতে পারছে না। প্রশ্ন নম্বর 2, কেন ধরতে পারছে না? উত্তর, কারণ নিডলটা একটু বেঁকে গেছে। প্রশ্ন নম্বর 3, নিডলটা কেন বেঁকে গেল? উত্তর, কারণ ওটা সময়মতো পাল্টানো হয়নি। প্রশ্ন নম্বর 4, কেন সময়মতো পাল্টানো হয়নি? উত্তর, কারণ নিডল পাল্টানোর জন্য কোনো ফিক্সড শিডিউল বা প্ল্যানই নেই। শেষ প্রশ্ন 5 নম্বর, কেন কোনো প্ল্যান নেই? উত্তর, কারণ ফ্যাক্টরিতে একটা স্ট্যান্ডার্ড মেইনটেনেন্স সিস্টেমই নেই। দেখলেন তো কিভাবে একটা সামান্য স্কিপ স্টিচের সমস্যা থেকে আমরা একেবারে একটা সিস্টেম ফেলিয়ার পর্যন্ত পৌঁছে গেলাম। এটাই হলো 5Y এর জাদু। এই পয়েন্টে এসে আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে: অ্যাকশন আর
প্রিভেনশন, মানে একটা হলো সমস্যা হলে দৌড়ে গিয়ে সেটা ঠিক করা, আর আরেকটা হলো সমস্যাটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা করা। এই দুটোর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটাই এখন আমরা দেখব। দেখুন, সমস্যা সমাধানের দুটো অ্যাপ্রোচ হতে পারে। প্রথমটা হলো কারেক্টিভ অ্যাকশন বা সিএ। এটা হলো একটা তাৎক্ষণিক সমাধান। এর একটাই লক্ষ্য, এক্ষুনি ডিফেক্টিভ প্রোডাকশন বন্ধ করা। যেমন ড্যামেজ নিডলটা পাল্টে দেওয়া হলো বা থ্রেড টেনশনটা একটু অ্যাডজাস্ট করে দেওয়া হলো। এটা অনেকটা ব্যান্ডেজ লাগানোর মতো। অন্যদিকে আছে প্রিভেন্টিভ অ্যাকশন বা পিএ। এটা হলো পার্মানেন্ট সলিউশন। এর লক্ষ্য হলো সমস্যাটা যাতে আর কোনোদিন ফিরে না আসে সেটা নিশ্চিত করা। যেমন একটা নিডল রিপ্লেসমেন্ট শিডিউল তৈরি করা, অপারেটরদের জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করা, বা প্রত্যেকটা মেশিনের জন্য একটা স্ট্যান্ডার্ড চেকলিস্ট বানানো। সোজা কথায়, একটা হলো সমস্যা ঠিক করা, আরেকটা হলো সিস্টেম ঠিক করা। তো এতক্ষণ যা আলোচনা করলাম তার সবকিছুই আমাদের নিয়ে যাচ্ছে ফাইনাল গোলের দিকে, আর সেটা হলো একটা জিরো ডিফেক্ট সিস্টেম তৈরি করা। এমন একটা প্রোডাকশন লাইন বানানো যেটা ফিউচার প্রুফ, মানে যেখানে এই ধরনের ডিফেক্ট হওয়ার সুযোগই পাবে না। কিভাবে বানানো যায় এমন একটা ফিউচার প্রুফ সিস্টেম? এর কয়েকটা মূল ভিত্তি আছে। প্রথমত, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বা এসওপি থাকতে হবে। দ্বিতীয়ত, যেখানে সম্ভব পোকায়োকে বা মিস্টেক প্রুফিং সিস্টেম ব্যবহার করতে হবে। এটা একটা জাপানি কনসেপ্ট। যেমন মেশিনে এমন একটা সেন্সর লাগিয়ে দেওয়া হলো যেটা ভুল নিডল লাগালে মেশিনটা স্টার্টই হতে দেবে না। এরপর দরকার ডিজিটাল মেইনটেনেন্স ট্র্যাকিং। এতে কোন মেশিনের সার্ভিসিং কবে করতে হবে তা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, জবাবদিহিতাও থাকবে। আর সব শেষে কোয়ালিটি কন্ট্রোলের ফোকাসটা পাল্টাতে হবে। শুধু প্রোডাকশনের শেষে গিয়ে চেক করলে হবে না, প্রত্যেকটা স্টেপে মানে ইনলাইন কোয়ালিটি ইন্সপেকশন করতে হবে। তাহলে সমস্যাটা বড় হওয়ার আগেই গোড়াতেই ধরা পড়বে। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো স্কিপ স্টিচ। এটা শুধু একটা সেলাইয়ের ডিফেক্ট না, এটা আসলে একটা সিস্টেম ফেলিয়ারের সিগন্যাল। যে মুহূর্তে আমরা সমস্যাটাকে এভাবে দেখা শুরু করব, ঠিক তখন থেকেই কিন্তু আসল এবং স্থায়ী সমাধানের রাস্তাটা খুলবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। যে কোনো ফ্যাক্টরি বা প্রোডাকশন সিস্টেম, সেটা কি শুধু সমস্যা হলে তা ঠিক করার জন্য তৈরি করা হয়েছে, নাকি সমস্যা যাতে তৈরিই না হয় সেইভাবে ডিজাইন করা হয়েছে? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু লুকিয়ে আছে একটা জিরো ডিফেক্ট সিস্টেম বানানোর আসল চাবিকাঠি।